করে তাদের আমার মতে এই ব্যাপারেও একটা চিন্তা ভাবনা করা দরকার যে তারা যাতে ইউনিভার্সিটির রেগুলার স্টুডেন্ট যারা সত্যিকারভাবে যারা ছাত্র তারা যাতে ছাত্র নেতৃত্বে থাকে। আর একটা ৪৫-৫০ বছর বয়সের একটা ব্যক্তি যদি এখানে ছাত্র সংগঠনের নেতৃত্ব দেয় তাহলে এই ইউনিভার্সিটির ২০, ২২, ২৩, ২৪ বছরের ছেলেমেয়েরা যারা আছে তাদের সঙ্গে তাদের অ্যাডজাস্টমেন্টটা কী করে হতে পারে এটা তো আমি বুঝি না। সুতরাং ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসু নির্বাচন ইজ এ মাস্ট, এই ডাকসু নির্বাচন করা দরকার। ডাকসু নির্বাচন যদি না হয় তাহলে মানে ভবিষ্যৎ নেতৃত্ব এই দেশের জন্য একটা শূন্যতার সৃষ্টি হয়ে যাবে। অবশ্য কেউ কেউ এই কথা বলতে পারেন যে ২০-২৫ বছর বিয়া না করে, যেমন আমাদের এই ২ বছর আগে আমাদের মাননীয় রেলমন্ত্রী বিয়া করছে ৬৫ বছর বয়সে। আবার কেউ যদি ওই এক্সাম্পল দেয় যে রেলমন্ত্রী তো ৬৫ বছর বয়সে বিয়া করছে, এটাও ঠিক, এইটা খুবই রেয়ার কেস। এখন সব কিছুই সময়ে ভালো, অসময়ে কোনো জিনিসই ভালো হতে পারে না। এমনকি আমাদের যে মৌসুমি ফল, যেমন আমাদের এখানে বলে যে ১২ মায়া কাঁঠাল, এটাও আছে, কিন্তু এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের যে কাঁঠাল, এই কাঁঠাল যে মজা লাগে কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, আশ্বিন মাসের কাঁঠাল সে মজা লাগে না, এটাও মনে রাখতে হবে। সুতরাং আমার অবশ্যই ইতিহাস সবই অন্যরকম। ৬১ সালে মেট্রিক পাস করলে ৬৫ সালে বিএ পাস করার কথা ছিল, এই বিএ পাস করলাম ৬৮ সালে, ওই ৬৯ সালে, অর্থাৎ ৪ বছরের জায়গায় প্রায় ৮ বছরে লাগা গেল। বলতে পারেন এত ছাত্র খারাপ ছিলাম এটা ঠিকই, পাশাপাশি শুধু ছাত্র খারাপ ছিলাম এই কথা বললেও ঠিক হবে না, কারণ ২ বার পরীক্ষা দিতে পারি নাই, পরীক্ষার সময় জেলে বন্দি থাকতে হইয়াছে। এটারও একটা কাহিনী আছে। যখন নাকি বিএ পাস করতেই পারি না, তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়িতে গেল একই কথা যে বিএ পাস করবে ওইব কি ব্যাপারটা, এই উত্তর দিতে দিতে আর ভালো লাগে না। পরে একটা চিন্তা করে ভাবলাম যে তখন আইয়ুব খান, মুনায়েম খাঁর বিরুদ্ধে আন্দোলন করতেছি, আন্দোলন তুঙ্গে। পরে এক জনসভার মধ্যে, কিশোরগঞ্জে বিরাট জনসভা স্টেডিয়ামে, সেখানে বক্তৃতার মধ্যে ভাইয়ের আমার, যতদিন পর্যন্ত স্বৈরাচার আইয়ুব খান, মুনায়েম খানকে উৎখাত করতে না পারবো ততদিন পর্যন্ত আমি বিএ পাস করতে চাই না। প্রায় ৭০-৮০ হাজার জনতা ছিল মাঠের মধ্যে, সবাই করতালি দিল, জায়গা একটা সার্টিফিকেট পেয়ে গেলাম। এরপরে আমার আর কেউ বিএ পাস করবে ওই না এটা নিয়ে আর কেউ কথা বলে না। এই একটা অবস্থার মধ্যে আজকে একটু আমার গলাটা বসে গেছে গা, নাহলে আর কথাবার্তা আরো অনেক কিছু বলতাম। যাই হোক, আর কথা বলাতে চাই না। আপনারা ভবিষ্যতে যদি আপনাদের এখানে আসার সুযোগ সৌভাগ্য হয় তাহলে কথা আসলেই লিখিত বক্তব্য দেওয়া, ভালো ভালো কথা লিখছি, কষ্ট করে লিখছি, আমার অফিসের কর্মকর্তারাও আমাকে সহযোগিতা করছে, কিন্তু এই মনের কথা সব কিছু লেখা বড় কঠিন। আগে তো যাও আমরা মোটামুটি প্রেমপত্র লিখতাম, তখন বিভিন্ন বই থেকে বিভিন্ন কোটেশন টোটেশন দেখে ভালো করে একটা প্রেমের পত্র লিখতাম। আর এখন প্রেমপত্র লেখা বন্ধ হয়ে গেছে, কারণ এখন সব মেসেজ, মানে যে মেসেজ দিয়ে পাঠায় দিয়ে ওই সব কথা শেষ। আমার মনে হয় যে মুহূর্তে আর প্রেমপত্র লেখাও কিন্তু একটা সাহিত্য, একটা আর্ট ছিল, এটা গেছে। যাই হোক, আমি শেষ করে ফেলতেছি। প্রিয় গ্রাজুয়েটগণ, তোমাদের আজকের এই অবস্থানে পৌঁছানোর পেছনে রয়েছে তোমাদের শ্রদ্ধেয় পিতামাতা, শিক্ষক মণ্ডলী সহ সমাজ
দেশ ও জনগণের বিপুল অবদান। তোমরা তাদের কাছে ঋণী। তোমরা সমাজ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে তোমাদের মেধা, প্রজ্ঞা ও কর্ম দিয়ে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে। সব সময় নৈতিক মূল্যবোধ, বিবেক ও দেশপ্রেম জাগ্রত রাখবে। কখনো অন্যায় ও অসত্যের কাছে মাথা নত করবে না। তরুণরাই জাতির কর্ণধার। ভবিষ্যতে তারাই দেশ পরিচালনা করবে। আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞান বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে নিজেকে অধিক যোগ্য করে গড়ে তুলতে হবে। প্রতিদ্বন্দ্বিতা মোকাবেলায় সবসময় সাহসী ও উদ্যোগী হতে হবে। তোমাদের সঠিক নেতৃত্বে দেশ হবে সমৃদ্ধ, উন্নত। জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে। মনে রাখতে হবে নিজেদের আত্মপরিচয়ের কথা, মাতৃতুল্য এই বিশ্ববিদ্যালয়ের কথা, অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, আমাদের প্রিয় দেশটির কথা। ভুললে চলবে না, তোমাদের সামান্যতম নেতিবাচক কর্মকাণ্ড আমাদের বিশাল অর্জনকে ম্লান করে দিতে পারে। আর একটা কথা বলি, কর্ম উপলক্ষে তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, এ দেশ ও জনগণের কথা ভুলবে না। তোমরা বড় হও, সফল হও, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।